সচিবের আশ্বাসেও হয়নি কাজ, আমরণ অনশনের ঘোষণা তিতুমির কলেজ শিক্ষার্থীদের। রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা, ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত হয়নি বললেন নাহিদ। সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর থেকে গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি ফারহান আলোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। যুগ্ম সচিবের সাথে আলোচনার পরেও আন্দোলন থেকে সরে আসেনি তিতুমির কলেজ শিক্ষার্থীরা। আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। দিন গড়িয়ে রাত হলেও বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে অনশনরত অনেকে অসুস্থ হয়ে পড়েন। এমন অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে রাত ৯টার দিকে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জানান তাদেরকে নিয়ে সরকারের অবস্থান। আমি তোমাদের যে মেসেজ, তোমাদের অনুভূতি, তোমাদের ফিলিং, তোমাদের যে ক্ষোভ, তোমাদের কষ্ট, তোমাদের যে বেদনা, তোমাদের ওই এবং যন্ত্রণা, সবগুলোর সঙ্গে আমি একমত। যত দ্রুত সম্ভব তোমাদের এই দাবির পক্ষে যাতে অবস্থান নিতে পারে সরকার, সেইটা আমার পক্ষ থেকে আমি নিশ্চিত দিলাম। কিন্তু শিক্ষার্থীদের দাবি আজকের মধ্যেই ঘোষণা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের। কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা। তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি প্রদান করে আমাদের শিক্ষার্থীদের 28 বছরের এই আন্দোলনকে সমাপ্তি ঘোষণা করবেন আপনারা। আমরা স্পষ্টভাবে জানতে চাই সেই ফিজিবিলিটি টেস্টের কমিটির প্রতিবেদন কি আসছে, অথবা সেই ফিজিবিলিটি টেস্টের কমিটিকে আদৌ কাজ করছে কিনা সেটি আমাদেরকে জানাবেন আপনি। স্যারের কাছে অনুরোধ জানাবো, স্যারে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে এখানে যাবে, না হয় আমাদের সাথে এখানে বসবে। এর আগে বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিক্ষোভ মিছিল ও কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। মাহতাব মিনহাজ, ২১শে টেলিভিশন, ঢাকা। দর্শক, বনানী গুলশান এলাকায় আছেন আমাদের সহকর্মী সঞ্জয় অধিকারী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সঞ্জয়, গুলশান বা তার আশেপাশের অবস্থা আসলে কেমন দেখছেন, আর শিক্ষার্থীরা শেষ পর্যন্ত কি বলতে চাইছে বা তাদের এই অনশন কতক্ষণ স্থায়ী থাকবে বলে আপনার মনে হচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা। আমরা আগে যেমনটি বলেছিলাম যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এখানকার শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আজ সন্ধ্যার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল এসেছিলেন। তারা শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। শিক্ষার্থীরা আশা করেছিলেন যে এই বৈঠক শেষে একটি সুনির্দিষ্ট ঘোষণা তারা পাবেন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে। কিন্তু যখন রাত 11টার পরে বৈঠকটি শেষ হয়, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান তিনি এসেছেন এবং তিনি এসে যে ঘোষণাটা দিয়েছেন সেটি আসলে শিক্ষার্থীদের মনোপুত হয়নি। বিশ্ববিদ্যালয়ে এর ঘোষণা না আসাতে শিক্ষার্থীরা তারা যে আন্দোলন করছিলেন সেটি তারা এখনও পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণাতে অনড় রয়েছেন এবং তিনি শিক্ষার্থীদেরকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তারা সরকার বিষয়টি নিয়ে ভাবছে এবং অতি দ্রুত এই বিষয়ে একটা মীমাংসা হবে। বিশেষ করে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার বিষয়ে যে একটি ফিজিবিলিটি কমিটি গঠন করা হয়েছে সেটি প্রায় 2 মাস আগে এবং সেই কমিটি এখনও পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। যুগ্ম সচিব মহোদয় বারবার বলেছেন যে এই কমিটির রিপোর্টটা খুব শীঘ্রই সরকার তরফ থেকে দেওয়া হবে এবং এটি দেওয়ার পরেই বিশ্ববিদ্যালয় ঘোষণার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু শিক্ষার্থীদের দাবি যে আজ রাতের মধ্যেই এই বিষয়ে ঘোষণা আসতে হবে, অন্যথায় তারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে একাধিক শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন এবং আজ রাতের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না আসে তাহলে তারা একদিকে যেমন রয়েছে গুলশান এলাকা, অন্যদিকে রয়েছে মহাখালী, তারা উভয় এলাকারই মহাসড়কগুলো বা
যে প্রধান সড়কগুলো আছে সেই সড়কগুলোতে তারা ব্যারিকেড দেবেন সকাল থেকে, এমন ঘোষণা শিক্ষার্থীদের কাছ থেকে এসেছে। আর এখানে সন্ধ্যা থেকে বা আগে থেকে যেটি চলছিল যে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বা মহাখালী প্রধান সড়ক থেকে গুলশান 1 নম্বরে যাওয়ার যে সড়কটি আছে এই সড়কটি তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এখানে সব ধরনের যান চলাচল এখনও পর্যন্ত বন্ধ আছে। তবে ওই বিশেষ করে অসুস্থ কেউ বা অ্যাম্বুলেন্স বা জরুরি সেবার যে যানবাহন আছে সেগুলোর ক্ষেত্রে তারা কিছুটা শিথিলতা দেখাচ্ছে। লোপা, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, বনানী গুলশান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জয় অধিকারী। এদিকে শিক্ষার্থীদের অবরোধে যানজটের নাকাল রাজধানীবাসী। বনানী, গুলশান, মহাখালী সহ যানজট ছড়িয়ে পড়ে মতিঝিল সহ অন্যান্য এলাকায়ও। মানিক শিকদারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহি সিরাজি নিম্মি। ঢাকা শহরের অভ্যন্তরে আজকের যানজট চিত্র। সকাল থেকেই রাজধানী জুড়ে নানা স্থানে দীর্ঘ সময় ধরে থেমে রয়েছে যানবাহন, ফলে বিপর্যস্ত শহরের চলাচল। রাজধানীর মতিঝিল, গুলশান, মহাখালী, বনানী এলাকার চিত্র একদমই নাকাল। ভোগান্তিতে সাধারণ মানুষ, এমনকি অনেক কর্মজীবী পারছেন না কর্মক্ষেত্রে সময় মতো পৌঁছাতে। আর মোটেও ভালো লাগতেছে না আমাদের, বুঝছেন? আমরা তো চাকরিজীবী মানুষ নাকি, আমাদের তো একটা জীবন। গন্তব্যস্থানে আমাদের যাওয়ার যে সময়টা লস হইতেছে সেটা আমরা পায়ে হাইটে যাচ্ছি। এই গাড়ি যে শত শত ব্লক, এইখানে রুগী আছে, হাই প্রেসারের আছে, ডায়াবেটিস আছে, বাচ্চা কাচ্চা আছে। দাবি আদায় করবে ঠিক আছে, তোর মানুষকে ভোগান্তি করে যে আজকে 1.5 থেকে 2 ঘন্টা এই যে মানুষ আমাদেরকে যে জিম্মি করে। আমি এখানে আসছি প্রায় 1 ঘন্টার উপরে। আনফরচুনেটলি আমি ব্যাংকে যাব, ওই দিক দিয়েও শিডিউল মেনটেন করতে পারতেছি না। যানজটে ভোগান্তিতে সবাই, বাইরে নয় গণপরিবহন চালকেরাও। 1000টা জমা গাড়ির, এই গাড়ির গ্যাস লম কুম্বালা, খামু কুম্বালা, দিমু কুম্বালা, মানে পকেটে করে টেয়া হতো না, মাহাজনতে মানবো না। এটা আমাদের নীতিমিত অনেক ভোগান্তির শিকার হইতে এই পর্যন্ত শেষ। আমাদের চাওয়া হচ্ছে রাস্তা সবসময় ক্লিয়ার থাকবে। 10টার দিকে বন্ধ হয়েছে, গাড়িটা ফুল যাত্রী ভরা ছিল, এখন সব যাত্রী নেমে গেল। এখন আজকে না পাবো মালিকের ইনকাম, নিজে না পাবো 2 টাকা। জিনিস হইলে তারা আন্দোলনে নামে, আর ভোগান্তি মনে করেন আমাদের জনসাধারণ। রাজধানীতে প্রতিদিন চলমান কোনো না কোনো কর্মসূচিতে প্রায় সৃষ্টি হচ্ছে এমন যানজটের, যা ভোগাচ্ছে নগরবাসীকে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই রাজনৈতিক দল গঠন করবে শিক্ষার্থীরা। দেশজুড়ে মানুষকে সংগঠিত করার কাজও শুরু করেছে তারা। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া পডকাস্টে এমনটাই বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঘুষ, দুর্নীতি আর নোংরা রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে শিক্ষার্থীদের এই সুযোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকারের পতন। জুলাইয়ে নাহিদ, মাহফুজ, সার্জিজ, আসিফ, তরুণ এসব শিক্ষার্থীদের আন্দোলনের ডাকে সাড়া দেয় পুরো দেশের মানুষ। একযোগে ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজপথ থেকে এসব তরুণ শিক্ষার্থীরাই এখন রাষ্ট্র ক্ষমতায়, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা বাধা পেরিয়ে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন জাতির ঐক্য ধরে রাখতে। ঐক্য ও সমৃদ্ধের নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন বাস্তবায়ন তিনি দেখেন ছাত্রদের নতুন দল গড়ার মধ্য দিয়ে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান গিডেয়ান রাসম্যানের পডকাস্টে সেই স্বপ্নের কথাই তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। This is at a good time because always I'm protecting the unity of the nation. I don't want to depart from that. One of the possibilities is the students themselves will form a party. নির্বাচন প্রসঙ্গে সম্ভাব্য দুটি সময়ের কথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বিগত আমলের প্রশাসনের ঘুষ, দুর্নীতির পুনরাবৃত্তি ঠেকাতে শিক্ষার্থীদের রাজনীতিতে আসা জরুরি। But the whole nation knows them. Let them take a chance, whatever they want to do. The students are ready. They are campaigning. They are organizing throughout the country. রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের নেই উল্লেখ করে দেশের উন্নয়নের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। বলেন, তাদের অভিপ্রায়ও স্বচ্ছ।
তবে দল গঠনের প্রক্রিয়া খুব সহজ হবে না বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। প্রচলিত রাজনীতি ও রাজনীতিবিদদের দুষ্টচক্র বারবারই গণতন্ত্রের পথে বাধা তৈরি করবে বলেও সতর্ক করেন। Maybe in the process of forming party, they'll fall apart. That's also danger. এ অবস্থায় শিক্ষার্থী তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন শেষ পর্যন্ত কতখানি সফল হবে তা নিয়েও কিছুটা সংশয় প্রকাশ করেন ডক্টর ইউনূস। So we don't know whether they can remove themselves from the politics that we have in the country. পডকাস্টে ছাত্র জনতার আন্দোলন ছাড়া শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, অর্থ পাচার সহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারের থেকে কোনো দল না করার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। জানান, যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারে। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি নিজেদের মধ্যে বৈঠক করে কিছুটা সময় চেয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, শীঘ্রই আসছে ঘোষণাপত্র। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই, আদালত কি বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায়। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে, কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। দেশে জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থাকে সামগ্রিকভাবে গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততার বিষয়ে মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার প্রশিক্ষণ কর্মশালায় বলেন, জনগণের ভোট যাতে জনগণ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে দিতে পারে সে ব্যবস্থা থাকতে হবে। সে সময় শিক্ষা, স্বাস্থ্য ও নারী সংসদীয় আসন বাড়ানোর বিষয়ে নেতা নেত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। 31 দফার মাধ্যমে নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। একই সাথে জনগণের যে চাহিদাগুলো, জনগণের যে আশা, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, এইগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যে কোনো মূল্যে এই সমস্যার সমাধানগুলো করতে হবে। রংপুর থেকে গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার রাতে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন গলিতে তার ছোট ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। লালমনিরহাট জেলাতেও 5 আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে 8টি মামলা হয়েছে। নুরুজ্জামানকে গ্রেফতারের পর তাকে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নেওয়া হয়। গত 4 আগস্ট রংপুর সিটি বাজার এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। চাঁদা না পেয়ে খাগড়াছড়ির দিঘি নালায় আবারও মোবাইল টাওয়ারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর আগে 28 জানুয়ারি রাতে মোবাইল অপারেটর রবির একটি টাওয়ারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় পুরো এলাকা। বারবার এমন হামলায় আতঙ্কিত স্থানীয়রা। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধির সহায়তায় ডেস্ক রিপোর্ট। গত 22 জানুয়ারি রাতে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙ্গায় 6টি মোবাইল টাওয়ারের পাশাপাশি রাঙ্গামাটির নানিয়াচরের 4টি টাওয়ারে হামলা চালায় সন্ত্রাসীরা।
সার্ভার রুম ভাঙচুর সহ টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা, পাশাপাশি বেশ কিছু যন্ত্রপাতিও লুট করে নিয়ে যায়। পরে গত সোমবার থেকে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালায় 5টি টাওয়ারের সংযোগ পুনঃস্থাপন করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার রাতে আবারও হামলা চালিয়ে টাওয়ারের বৈদ্যুতিক মিটার ভাঙচুর সহ লাইন কেটে ফেলা হয়। ধরা দিচ্ছে না, বুঝছেন না, যাদের টাওয়ার লাইন কাটে এরাও আমরা কিছু জানায় না, আর যারা কাটে এদেরকেও কোনো পাওয়া যায় না, কোথাও কোনো ইয়ে করে না, যে এখন নিজেরাই সমাধান করে। এতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন ওই এলাকার লাখো গ্রাহক। স্থানীয়রা বলছেন, পাহাড়ের শান্তি বিনষ্ট করতেই এমন কাজ করছে দুর্বৃত্তরা। টাওয়ারের তার কাটার কারণে সাধারণ মানুষ নেটওয়ার্কের দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের দাবি, পাহাড়ি সংগঠন ইউপিডিএফ চাঁদা না পেয়ে এ হামলা চালাচ্ছে। তবে এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মুখ খুলতে চান না মোবাইল নেটওয়ার্ক কোম্পানিও। আমরা এই বিষয়ে কোনো অবগত না, শুধু আমি ফেসবুকে দেখছি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৃহস্পতিবার মাগরিব নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমা। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ময়দানে সমবেত হয়েছেন মুসল্লিরা, আসছেন বিদেশি মেহমানরাও। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। সকাল থেকে ইজতেমা ময়দানে আসতে থাকেন বিভিন্ন জেলার মুসল্লিরা। জেলাওয়ারি ভাগ হয়ে খিত্তায় অবস্থান নেন তারা। প্রথম ধাপে গাজীপুর জেলা ও ঢাকার একাংশ সহ 41টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আসছেন বিদেশি মুসল্লিরাও। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ময়দানে 3 দিন অবস্থান করে মুরব্বীদের বয়ান শুনবেন। তারপর ছড়িয়ে পড়বেন দেশের বিভিন্ন মসজিদে। সারা বিশ্বের মানুষ যেন দিনের উপর আসতে পারে, আল্লাহর হুকুমের উপর চলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলতে পারে। আল্লাহর রাসূলের কথাবার্তা শুনবো, সেখানে যাতে আমরা আমল করতে পারি এবং ওইভাবে যেন চলতে পারি। এখানে কোনো স্বার্থ নাই, দুনিয়ার টাকা পয়সার কোনো লোভ লালসা নাই, শুধু মানুষের কল্যাণের জন্য। রোববার প্রথম ধাপের ইজতেমা শেষ হওয়ার পর সোমবার থেকে বুধবার পর্যন্ত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। প্রথম ধাপে আমাদের 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবেন এবং দ্বিতীয় ধাপে আরো 22টি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। অন্যান্য বছরের চেয়ে এবার ইজতেমার নিরাপত্তায় বেশি জোর দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। ইনশাআল্লাহ আমরা সর্বদিক দিয়ে প্রতিটি ইঞ্চি কে কোথায় অবস্থান করছে আমরা পর্যবেক্ষণ করছি এবং নিরাপত্তা জোরদার করেছি। 14 ফেব্রুয়ারি থেকে সাদ অনুসারীদের ইজতেমা হওয়ার কথা রয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা প্রদর্শনী ও বিক্রয়ের মহা উৎসবের আয়োজন করেছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এই আয়োজন চলবে 30 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুগ্ম সচিবের আশ্বাসেও হয়নি কাজ, আমরণ অনশনের ঘোষণা তিতুমির কলেজ শিক্ষার্থীদের। রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা, ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত হয়নি বললেন নাহিদ। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর থেকে গ্রেফতার।
সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।